দর্শক স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় এক এক করে সেগুলোর শিরোনাম জানিয়ে দিতে এবং একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তরে গভীরে যাওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং একই সঙ্গে চর্চা.com-এর সম্পাদক জনাব সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা। এবং অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। মোটা দাগে আমরা বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য আছে। এই বক্তব্য কতটা আসলে গ্রহণ করে বাজেটটা শক্তিশালী করা যেতে পারে আর কতটা আসলে শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করে, সেই বিশ্লেষণটা করার চেষ্টা করব। বিশ্বকাপ তো থাকবেই আমাদের আলাপের ফাঁকে। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং তাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমে কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপি যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ তিনি আমাদের সঙ্গে আছেন এবং ক্যামেরাটা অন করলে আমরা নিশ্চয়ই দেখতে পাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শায়েফতেখার তারিককে। শায়েফতেখার তারিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ফজলুদা বাবুল এবং আলাউদ্দিন ভাই, আপনাকে সালাম। আপনাকেও সালাম, তিনজনকেই সালাম। জি, আচ্ছা, আমি একটু শুরুটা করতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে দিয়ে। এই অর্থে শুরুটা করতে চাই কারণ আজকে আমরা যে শিরোনামটা দেখছিলাম, শিরোনামটা আসলে এনসিপির ছায়া বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন এবং সরকারের বাজেট পরবর্তী বিশ্লেষণ। সেখানে একটা শব্দ প্রয়োগ করা হয়েছিল, আওয়াজ সর্বস্ব প্রতারণামূলক বাজেট। মানে হয় কিছু কিছু বিষয় আছে হয়তো হলে ভালো হতো, ব্যাংকিংয়ের ইস্যুটা আরেকটু বড় আকারে থাকলে ভালো হতো, শেয়ার বাজারের বিষয়টা বড় আকারে থাকলে ভালো হতো। আপনারা নিজেরাই বলেছেন অনেক পজিটিভ কিছু আছে বাজেটে, শিক্ষা, গবেষণা, সামাজিক নিরাপত্তা আলাদা করে গুরুত্ব দেওয়া, সব কিছু আপনারা অ্যাপ্রিসিয়েটও করেছেন। কিছু জায়গায় আপনারা আসলে ভুল ত্রুটিও ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আওয়াজ সর্বস্ব প্রতারণামূলক শব্দটা একটু ভারী হয়ে গেল না? মানে একটু আক্রমণাত্মক হলো কিনা? জি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। বাজেট দিল বাবুল ভাইরা, আপনি শুরু করলেন আমাকে দিয়ে। না, প্রতিক্রিয়া জেনে আলাপ করতে সুবিধা হবে আমার জন্য, প্লিজ বলুন। হ্যাঁ, আমি প্রতিক্রিয়াটা তাও বলছি বাবুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে। আমরা যে বাজেটটা পর্যালোচনা করলাম, আপনি যথাযথই বলেছেন, আমরা সেখানে বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং বাজেটে অনেকগুলো ইতিবাচক দিক আছে, সেটাকে আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু যখন আমরা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে দেখলাম, আমরা দেখলাম যে সরকার আসলে যেই বাজেট দিয়েছেন এবং জনগণকে অনেকগুলো জায়গায় খুব আপনার আশান্বিত হতে শিখিয়েছেন, জনগণকে আশ্বস্ত করছেন যে তারা আসলে মানে এই অনেকগুলো সুবিধা নিয়ে আসছেন বাজেটে। কিন্তু অর্থ সংস্থানের বেলায় দেখলাম যে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই এবং সরকারের বিভিন্ন মহল থেকে অর্থমন্ত্রী থেকে শুরু করে বাকিরও তারা কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে তাদের যে ইশতিহারকে বাস্তবায়ন করতে গেলে এই ধরনের বাজেটের কোনো বিকল্প নেই। যদিও এই বাজেট এখন বাস্তবায়নযোগ্য কিনা অথবা এই বাজেট এই রুগ্ন অর্থনীতির আপনার ট্রান্সফরমেশনে সহায়ক কিনা এটা তারও সন্দিহান। তো সেই প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে সরকার ব্যক্তিকে খুশি করতে গিয়ে আপনার অনেকগুলো বেস্টিক খাতের ভালো ভালো প্রপোজাল দিয়েছেন, আপনার সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু যে বাস্তবায়ন হবে সেখানে সামষ্টিক অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, এই জায়গায় সরকার আপনার কোনোটাই আপনার সঠিকভাবে বলতে পারছেন না। তাহলে আপনাদের আপত্তির জায়গাটা করতে পারবেন, আপত্তির জায়গাটা আমরা বলছি, এটাকে আমরা বলছি এটা একটা শুভঙ্করের ফাঁকি এবং এটা একটা জনগণের সাথে একরকম প্রতারণার শামিল, এটা বলা হয়েছে। তারপরে আপনাদের যে অভিযোগের জায়গাটা বা অবজারভেশনের জায়গাটা সেটা হচ্ছে যে পরিকল্পনা কেন্দ্রিক, তাই তো? যে পরিকল্পনাটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করা, কিন্তু যেই জায়গাটা ভর্তুকি রাখা হয়েছে সেই জায়গাটাতে খুব বেশি পার্থক্য তো পাচ্ছি না। কারণ আমার হাতে আপনাদের ফেসবুক পেজ থেকেই যেই পোস্টটা করা হয়েছে আপনাদের ছায়া বাজেট এবং সরকারের দেওয়া বাজেট, তার মধ্যে বড় রকমের কোনো পার্থক্য যদি বলতে হয় তাহলে সেটা তিনটা খাতে। জ্বালানি বিদ্যুতে আপনাদের এক্সপেকটেশন ছিল 2.9%, সরকার করেছে 1.8, স্থানীয় সরকারে আপনাদের ছিল 5.5, সরকার করেছে 4.6, ভর্তুকি প্রণোদনে আপনাদের ছিল 11%, সরকার করেছে 9.5%। বাদ বাকি আপনারা যেটাকে গুরুত্ব দিয়েছেন সরকারও সেটাকে গুরুত্ব দিয়েছে। তাহলে কোথায় গিয়ে উচ্চভিলাষী মনে হচ্ছে আপনার সেক্ষেত্রে? না, উচ্চভিলাষী নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন নেই। আচ্ছা, বাজেট উচ্চভিলাষী হবে এটাই স্বাভাবিক এবং ঘাটতিও হবে সেটাও স্বাভাবিক, কিন্তু আপনি জানেন যে এই প্রতিশ্রুতি আপনি বাস্তবায়ন করতে পারবেন না,
কারণ হলো যে এনবিআর এর সেই সক্ষমতা নেই এবং বৈদেশিক ঋণের সে ফান্ড আপনার হাতে নেই, এবং আভ্যন্তরীণ সোর্স থেকে যদি আপনি এই অর্থটা কালেকশন করতে যান জি। তাহলে আপনার সেখানে যে ইফেক্টটা হবে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আদতে আপনি আপনার পরিকল্পনায় জনগণকে লাভের চেয়ে বেশি ক্ষতির দিকে নিয়ে যাবেন যদি না আপনি এই জায়গাগুলো সদুত্তর না দিতে পারেন। আমরা এই জিনিসটাই স্পষ্ট করার চেষ্টা করেছি যে এক হলো প্রতিশ্রুতি, আরেক হলো বাস্তবায়ন। বাস্তবায়নের জায়গায় সরকার জেনেও জি। আপনার প্রতিশ্রুতিকেই আপনার প্রধান করে তুলছে, বাস্তবায়নটা খুব গুরুত্ব দিচ্ছে না। এটা এক ধরনের আপনার কন্ট্রাডিক্টরি, এবং এটাই আপনার সামহাও আপনার যেটা আমাদের থেকে বলা হয়েছে প্রতারণার শামিল। প্রতারণা কিন্তু বলে না, প্রতারণার শামিল বলেছে আর কি। আচ্ছা, প্রতারণা বলেননি, প্রতারণার শামিল। আবাদ সর্বস্ব প্রতারণা মূলক এরকম একটা শব্দ ছিল বোধহয়। যাই হোক, আপনি চমৎকার করে ব্যাখ্যা করেছেন। আমি একটু সাহেব থেকে তারিখ আপনারও মতামত নিতে চাই। আমি এগুলো নিচ্ছি এই অর্থে যে সব কিছু নিয়ে যেন ফজলুদ্দিন বাবুল আপনার একটা মতামত নিতে আমার সুবিধা হবে। সাহেব থেকে তারিখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়া বরাবরই স্পষ্ট, এবং সেখানে আপনাদের যিনি মুখপাত্র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি বলেছেন কিছু কিছু বিষয় আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য। স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ন্যায্যতাকে মূল বিবেচনা করে বাজেট প্রস্তাব করা হয়েছে। কিন্তু আপনাদের বলা হচ্ছিল আশাবাদে ভারাক্রান্ত এবং বাস্তবায়ন কঠিন হবে। একটা তো কঠিন, সেটা সবাই বলছে যে আমাদের এনবিআর এখনও ডিজিটালাইজেশন হয়নি পুরোপুরি, অটোমেশন আওতায় যায়নি, কাজেই ছাগলকাণ্ডের মতো ঘটনা ভবিষ্যতে যে ঘটবে না সেই নিশ্চয়তা নেই। এটা না হয় বুঝলাম, এর বাইরে আসলে কোথায় মনে হচ্ছে যে কঠিন হবে? ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি বাজেট বক্তৃতা শুনলাম এবং বাজেটটা পর্যবেক্ষণ করার পর জি। ভালো লাগলো। একজন নাগরিক হিসেবে আমার কাছে ভালো লাগলো যে বিএনপি যে বাজেটটি দিয়েছে তাতে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। দেশের মানুষের জন্য কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে, দেখা গেল যে আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য বেশ আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু যখন একটু গবেষণা করার জন্য একটু ভিতরে ঢোকার চেষ্টা করলাম তখন কিছুটা হোঁচট খেতে হচ্ছে যে আসলে একটু আগে পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন যে বাস্তবায়নের বিষয়টা কিছুটা প্রশ্নবোধক। এখন এখানে একটা বড় অংশ ঋণ আসবে। আমরা যে ঋণের ঘেরাটোপে ঢুকে গেছি, এই ঋণ তো জাতির ঘাড়ে পড়ছে। এই সরকার হয়তো তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ঋণ নিয়ে অনেকটা পার পেয়ে যাবে, কিন্তু ভবিষ্যতের আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা যে ঋণের বোঝা মাথার উপর আস্তে আস্তে বড় হচ্ছে, এই ঋণের বোঝা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আরো কয়েকটা বিষয় যে আয় থেকে হবে, আমাদের এনবিআর কি সেই সক্ষমতা আছে কিনা। এখানে বলা হয়েছে পরোক্ষ কর বাড়বে। পরোক্ষ কর বাড়লে সেটা কিন্তু এই জনগণের ঘাড়েই চাপবে। জনগণের ঘাড়ে এই পরোক্ষ করের বোঝা চাপবে, ভ্যাটের পরিধি বিস্তৃত হবে, তাতে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তারপরেও আমি এক কথায় শুরুতে এতটুকু বলতে চাই, এই বাজেটের মধ্য দিয়ে সরকারের কিছুটা মানে একটা সদিচ্ছা পরিলক্ষিত হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যে জায়গাগুলিতে আমরা আমাদের প্রশ্ন তুলছি যে এই বাজেট একটু বাস্তবায়ন অযোগ্য বলা হচ্ছে অনেক ক্ষেত্রে, সেইটার জবাব তারা দিবেন এবং সেটা তারা প্রমাণ করবেন যে না, এটা বাস্তবায়ন অযোগ্য নয়। তারা যদি এটা করতে পারেন, তারা যদি সুশাসন নিশ্চিত করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনার বক্তব্য ধরলে যদি আমি আপনার বক্তব্যটা সামারি করে, যদি ভুল হয় আপনি কারেকশন করবেন, তাহলে আলাপ করতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে বাজেট নিয়ে আসলে আপনাদের অভিযোগ নেই। এই বাজেট বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, এনবিআর থেকে শুরু করে ঋণের যে ম্যানেজমেন্ট, এইগুলো আসলে কিছুটা হলো শঙ্কা জাগাচ্ছে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। জি, আমি একটু জনাব সোহরাব হোসেন আপনার মন্তব্যটা নিতে চাই। মানে বড় ধরনের আসলে ভুল হলো কিনা এটা নিয়ে প্রতিবাদ করার মতো বা ভুল ধরিয়ে দেওয়ার মতো কোনো গ্রাউন্ড আছে কিনা, নাকি সত্যিকার অর্থে একটা বিরোধিতা করার জন্য হয়তো বিষয়গুলো? না, রাজনৈতিক দল তো তাদের মতো করে প্রতিক্রিয়া জানাবে, এবং স্বাভাবিকভাবে আমাদের এখানে রাজনৈতিক দলের মধ্যে মানে যুক্তির চেয়ে বেশি আবেগ, সেটা সরকার যেটা বাজেট বক্তৃতায় প্রকাশ করেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানে এক ধরনের বিরোধিতার জন্য বিরোধিতা না হলেও তারাও চিহ্নিত করেছে সমস্যাগুলো, কিন্তু সমাধানটা কি এটি কিন্তু কারো বক্তব্যে ওভাবে পরিষ্কার হয়নি। যে বিষয়টা হচ্ছে যে এই বাজেটের যে পদ্ধতি সেটা কিন্তু আগের মতোই, এটা নতুনত্ব নেই,
কিছু ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছে, কিছু কমিয়েছে, কিছু কর বাড়িয়েছে, কর কমিয়েছে, কিন্তু কাঠামোগত যে পরিবর্তন দরকার, অর্থাৎ সরকার যেটা করতে চায় সেটা সেই লক্ষ্যে পৌঁছতে যে তার যা করতে হবে সেটা করার জন্য কতটা প্রস্তুত, বা সেটার জন্য যেমন এনবিআর এর কথাই বলি, যে এখন সবচেয়ে তো বেশি আলোচিত হচ্ছে এই বাজেটে এনবিআর এর ঘাড়ে যে উপর যে 5 লাখ বোধ হয় 6 লাখ সামথিং 6 লাখ কোটি আর 6 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের যে ভার দিয়েছে 6,95,000 কোটি টাকা, তার প্রায় মানে 7 লাখ 74%, 74.73% হচ্ছে মোট বাজেটের রাজস্ব। এখন এটি এনবিআর পারবে কিনা, সক্ষমতা আছে কিনা, সরকারের সদিচ্ছা কতটা আছে যে এনবিআর কে নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করতে দেবে, স্বাধীনভাবে এনবিআর কাজ করতে পারবে কিনা, কারণ আমরা দেখেছি অতীতে কোনো সরকার এমনই পারেনি। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে অর্থটা ব্যয় হবে সেটি ঠিক জনগণের কাছে পৌঁছবে কিনা, যে লক্ষ্যে ব্যয় হচ্ছে সেটা জনগণ কতটা পাবে। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে তো জনগণের কাছে স্বাভাবিকভাবে যেমন সঞ্চয়পত্র, তার সঞ্চয়পত্র যারা কিনবে তাদের লাভটা পেয়ে যাবেন, সেটা ঠিক আছে, এবং তার উপর বোধহয় কিছুটা অগ্রিম কর বাড়াচ্ছে। ব্যাংক এটার যেসব ছোট মানে প্রতিটি ব্যক্তিকে যে ব্যক্তির উপর প্রভাব পড়বে ছোট ছোট বিষয়, যেমন ব্যাংক অ্যাকাউন্ট হিসাব খোলার জন্যে তাকে টিন দেখাতে হবে, টিআইএন দেখাতে হবে, যে অর্থাৎ তাকে আয়করের সনদপত্র নিয়ে ব্যাংক খুলতে হবে, ব্যাংকের হিসাব খুলতে হবে। অনেকে নাও খুলতে পারে। আর এখন যেহেতু ডিজিটালাইজেশন হচ্ছে, সেক্ষেত্রে ব্যাংকিং খাত একটা ধাক্কা খেতে পারে, কারণ তখন হয়তো দেখবে যে সবাই বিকাশে টাকা রাখা শুরু করেছে এমএফএস প্ল্যাটফর্ম ব্যাংকে। সুতরাং এই সমস্যাগুলো আছে। মূল হচ্ছে অর্থ আদায় এবং সেটা খরচ করার পদ্ধতিটা কি হবে, সেটা আগের মতোই হবে। আগের মতো হলে এটি কোনোভাবেই 6,090 কোটি 95,000 কোটি পৌঁছতে পারবে না। তারপর হচ্ছে যেটি যাই আয় হলো, বাংলাদেশে তো এ পর্যন্ত লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হয়নি, কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পরে সে টাকাটা কোথায় যাবে। একদম। আমি একটু ফজলুদ্দা বাবুল আপনার কাছে আসি। ফজলুদ্দা বাবুলকে বোধহয় আমরা মিস করেছি, উনির সঙ্গে একটু সংযোগ করে চেষ্টা করি। সেই হিসেবে একটা বিষয় একটু আপনি পরিষ্কার করবেন সোহরাব হাসান। প্রথম কথা হচ্ছে একটা পয়েন্ট যেটা আলাউদ্দিন মোহাম্মদ, আমি শিওর ওনার কাছে মনে থাকলে উনি অবশ্যই এটা বলতেন, কিংবা সাহিত্য তারিখ তিনিও হয়তো আলাপে বলতেন, সেটা হচ্ছে পরিচালন ব্যয়। মানে আমরা আসলে সরকারি কর্মকর্তাদের বেতন বা বিভিন্ন রকমের যেই প্রতিষ্ঠানগুলো থাকে, সেই প্রতিষ্ঠানগুলোর পেছনে যদি এত টাকা ব্যয় করে ফেলি, সেটা তো আসলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, এটি এখানে অযৌক্তিক কিছু নয়। কারণ 11 বছর পর নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হতে যাচ্ছে, তাও একবারে নয়, কিন্তু পর্যায়ক্রমে হবে। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, এটা বেসরকারি খাতেও এর প্রভাব পড়বে, সেখানেও বেতন ভাতা বাড়াতে হবে। সেটার বাজারে কি প্রভাব পড়বে, মূল্যস্ফীতি, এখন সেটি বাড়িয়েও যদি মূল্যস্ফীতি কমাতে পারে, সেটা হচ্ছে সরকারের সাফল্য, কৃতিত্ব। আর যদি না পারে, তাহলে তো আমরা সরকারকে দেখব যে সরকার অসহায়, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাতে বেতন কত বাড়লো তার চেয়ে যদি মূল্যস্ফীতি বেশি বাড়ে, তখন তো এই প্রকৃত বেতন আর বাড়লো না, এবং যার সার্বিক অর্থনীতিতে একটা চাপ পড়বে। আমরা ফজলুদ্দা বাবুলকে পেয়েছি। ফজলুদ্দা বাবুল, একটা বিষয় একটু জেনে নিতে চাই, কেবল কয়েকটা পয়েন্ট যুক্ত করে আমি বিরতি থেকে এসে আপনার কাছ থেকে তখন উত্তরটা খোঁজার চেষ্টা করব। প্রথমত, একটা বড় কথা বলা হচ্ছে যে পরিকল্পনার অভাব রয়েছে, এনবিআর এর দুর্বলতাকে সামনে আনা হচ্ছে, পরিচালন ব্যয় এত বেশি কেন, সেটাও একটা বড় কথা। ব্যাংকিং খাতে একটা অস্থিরতা তৈরি হতে পারে অনেকে বলছেন, কারণ এখানে আসলে একেবারে ইনিশিয়াল পর্যায়ে ব্যাংক খুলতে গেলেও যে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে, অনেকে হয়তো নিরুৎসাহিত হতে পারেন। এবং যেটা আসলে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান বলছিলেন, যে টাকা আয় এবং ব্যয় এই দুটোর প্রক্রিয়াটা যদি প্রাচীন হয়, অর্থাৎ বিগত সময়ে যা হয়েছে সেটাই যদি হয় গতানুগতিক হয়, তাহলে আশাবাদী হওয়ার মতো তো তেমন কিছু থাকবে না। আপনি নিজে আসলে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনবো। ধন্যবাদ।
এটা সৌভাগ্য। আচ্ছা আচ্ছা, ফজলুদ্দিন বাবুল, আমি একটু দুঃখ প্রকাশ করছি, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে শুনি। ফজলুদ্দিন বাবুল, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং যেটা আসলে জানতে চাইছিলাম, প্রথমত বলা হচ্ছে এখানে যদি আয় এবং ব্যয় দুটোর ক্ষেত্রেই একই প্রক্রিয়া, গতানুগতিক প্রক্রিয়া থাকে, তাহলে অবশ্যই সেখানে নতুনত্ব কিছু থাকবে না। আয় ব্যয়ের ক্ষেত্রে এটার কথা বলা হচ্ছে, পরিকল্পনার অভাবকে সামনে আনছেন এনসিপি, এনবিআর এর দুর্বলতার কথাও আসছে, পরিচালন ব্যয় এত বেশি কেন, এবং ব্যাংকিং খাত নিয়ে কিংবা পাচার করা অর্থ ফেরত আনা নিয়েও কোনো দিক নির্দেশনা ছিল না। একটু বলবেন আসলে। জি। ধন্যবাদ। সবকিছু নিয়েই বলবো, অনেক কিছুই শুনছি। তো শুরুতেই কিছু কথা বলি। আমাদের সাথে আছেন ইসলামী আন্দোলনের একজন ইসলামী ব্যক্তিত্ব, সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। ওনাদের যে কোড, যে আশাবাদে ভারাক্রান্ত, তো যেহেতু ধর্মীয় বিষয়, আমি একটা হাদিস জানি, কম জানি তো ওটা মনে পড়ছে, এজন্য বলি আশা আর ভয়ের মাঝে ঈমান। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল হেল্প আস। সেকেন্ড থিং হচ্ছে, আপনি বলেছেন, জামাত বলেছে দুর্নীতি বাড়বে। বাংলাদেশে কিন্তু এখন দুর্নীতির বরপুত্র জামাত, অন্তত আমার এখানে আমি যেগুলা দেখছি। জামাতের বক্তব্যটা ছিল এটা বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের বাজেট। এটা আমি নিশ্চয়ই শুনবো এখানে। জি বলুন। হ্যাঁ, তো কাজেই লুটপাটের যে তন্ত্র, এটা আমরা জানি কিভাবে ইসলামী ব্যাংকটা লুট হয়ে গিয়েছিল। 0.05% শেয়ার থেকে কি করে ইসলামী ব্যাংক দখল হয়েছিল, সেসব ইতিহাস আগামীতে আসবে। লুটপাট কারা করে এগুলো দেখানো হবে। এরপর যে প্রশ্নটা, দুটো প্রশ্ন করেছেন, পরিচালন ব্যয় নিয়ে কথা এসেছে, তাই নয়, আর উন্নয়ন নিয়ে। তো তার আগে আমি একটু বলতে চাই যে 3 নাম্বার, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ছাড়া ব্যবসা করা যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না। এইটা শুধু সময় উপযোগী না, অন্যান্য দেশে আরো 20 বছর আগে হয়েছে, ভারতে হয়েছে, নেপালে হয়েছে। তারা এটাকে প্যান বলে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সেম জিনিস 3। তো কাজে এগুলা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। আর যেটা সৌরভ ভাই বলেছেন, আমি সৌরভ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, একমাত্র ডিজিটাল ব্যাংকিংই, একমাত্র ডিজিটাল বিজনেস সিস্টেমই দুর্নীতিটা হ্রাস করতে পারে। এবং সেই জন্য আমরা বলছি যে আমরা এখন ব্যক্তি খাতে ট্যাক্সের রিটার্নটা আমরা অনলাইন করছি, অটোমেটেড করেছি। আমরা কর্পোরেট খাতেও এবছরে করব। কাজে দুর্নীতি কিন্তু যখনই ব্যক্তির হাতে আসে, ব্যক্তি পছন্দের অপছন্দের উপর আসে, ব্যক্তির চয়েসের উপর আসে, ব্যক্তির সিদ্ধান্তের উপর আসে, তখন দুর্নীতিটা বেড়ে যায়। এইটা আমরা কর্পোরেটে ইতিমধ্যে বেশ কিছু কর্পোরেট হাউস, সৌরভ ভাইয়ের এটা ভালোই জানার কথা, যে ভিএটিটা আমরা ইন্টিগ্রেটেড করছি, অলরেডি করে ফেলেছি ইতিমধ্যে। তারপর আগামীতে যখন আমার কর্পোরেট অ্যাকাউন্টগুলোর সাথে এনবিআর এর টা ইন্টারলিঙ্কড হবে, অটোমেটেড হবে, তখন দুর্নীতির অপশনটা কম, এবং সেখানে ট্যাক্স আহরণের ক্ষেত্রেও দুর্নীতি জি। সিপিডির যে উদ্বেগের জায়গাটা ছিল, কালো টাকা সাদা করার সুযোগের তীব্র সমালোচনা করেছে। এখন আমার টাকা দরকার, তাই নয় কি? এটা বিগত বহুদিন থেকে হচ্ছে এই জিনিসটা, কারণ সুশাসন ছিল না। তো আপনাকে পরবর্তী স্তরে যেতে গেলে আপনার তো টাকা দরকার। এখন যে টাকাটা দেশের বাইরে চলে গেছে, ওইটা তো নিয়ে আসার জন্য একটা টোপ তো আমি দিতেই পারি। আমার হয়তো একটু ময়দা খরচ হবে, কিন্তু আমার বড়শিতে তো মাছটা ধরবে। সো লেট মি ডু দ্যাট। এখানে আমি খারাপ কিছু দেখি না। এটা বহু বছর হয়েছে। বাংলাদেশের এগুলা থেকে বের হওয়ার জন্য আমরা ডিজিটালাইজেশনের প্রস্তাবটা করছি, এবং সে কারণেই ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যেকের ক্ষেত্রে আমরা টিনের ব্যবস্থা করছি। যেটা কথা এসছে যে সরকারের পরিচালন ব্যয় অনেক বেশি। বাইরে এই গত যেটারে আমরা করলাম, এই সম্পূরক বাজেট যেটা আমরা 25-26-এর, ওইটার ক্ষেত্রে কিন্তু পরিচালন ব্যয় ছিল 72.7%, মানে প্রায় 73%। এবং আমরা সরকারি কর্মচারী কর্মকর্তাদের কিন্তু বেতন বাড়াচ্ছি ধাপে ধাপে, বাড়ানোর পরও কিন্তু আমাদের পরিচালন ব্যয় আসতেছে 66.3%। কাজে আপনারা এটা সহজেই অনুমান করছেন যে একটা জবাবদিহিতামূলক এবং
উন্নয়নমূলক এবং আর্থিক কাঠামোটাকে সম্পূর্ণভাবে সংস্কার করে সেটাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসার জন্য ব্যাপক কাজ করা দেখুন হচ্ছে। আরেকটা শঙ্কার কথাও বলা হচ্ছে, যদি এটা একটা ব্যাখ্যা আমি যদি কম্পারিজন করি হ্যাঁ তাহলে দেখবেন 2025-26 যে বাজেটটা ছিল, ইন্টারিম গভর্নমেন্ট যেটা দিয়েছে, ওটা পরিচালনা ব্যয় যখন 73% ছিল, তখন উন্নয়ন ছিল কিন্তু 27%। ওইরাজ এখন আমরা এটা কেন বলা হচ্ছে জানেন যারা ফজলুদ্দিন বাবুল, আমরা যখন বিভিন্ন 33%। হ্যাঁ আমরা যখন বিভিন্ন রকমের অর্থনীতিবিদদের সঙ্গে বা যারা আসলে পলিসি নিয়ে গবেষণা করেন তাদের দিক থেকে একটা ব্যাখ্যা ছিল যে সরকারের এমন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক অ্যাসোসিয়েশন আছে, অনেক অধিদপ্তরের মতো কিছু একটা সংগঠন আছে যেগুলো আসলে কার্যত কোনো ভূমিকা নেই, যেগুলো আসলে কাগজে কলমে রয়েছে, সেগুলো যদি যাচাই বাছাই করে বাদ দেওয়া যেত তাহলে হয়তো পরিচালন ব্যয়টা কমে আসতো। দেখুন, এই যে অর্থনীতিবিদের কথা বলছেন না, আমি অর্থনীতির ছাত্র নয়, হিসাব বিজ্ঞানের ছাত্র, কিন্তু সিপিডি ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারেরই ছাত্র আমি, মাহমুদা ম্যাডামেরই ছাত্র আমি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন, অর্থনীতিবিদ যিনি একজন কিছু বলবেন আরেকজন একটু সমালোচনা করবেন। অ্যাডাম স্মিথ যদি একটা কথা বলেন তাহলে আরেকজন সে আরেকটা কথা বলবেন, রবিনসন আরেক কথা বলে বসবেন। এটা অর্থনীতির বাংলাদেশে যেসব অর্থনীতিবিদরা, সো কল্ড অর্থনীতিবিদরা, বড় বড় অর্থনীতিবিদরা যারা বাজেট দিয়েছেন, তারা কিন্তু খুব একটা যে সফল হয়েছেন এরকমটা নয়। কিন্তু সেটা আপনি এরশাদের সময় বলেন, সাত্তারের সময় বলেন, বরঞ্চ দু একজন ব্যুরোক্র্যাট সফল হয়েছেন, একজন অ্যাকাউন্ট্যান্ট সফল হয়েছেন, চার্টার অ্যাকাউন্ট্যান্ট। হ্যাঁ, এবং আমি সত্যি কথা বলতে আমি এতটা বাজেট না বুঝলেও, যেহেতু সাইফুর রহমান স্যারকে এ যাবৎকালের সবচেয়ে বড় সংস্কারক এবং বেস্ট বাজেট দেওয়ার লোক হিসেবে আমরা জানি, তো আমার এই অর্থনীতিবিদদের উপরও অতটা ভরসা আমার ছিল না, কারণ তারা কথার পিঠে কথাই বলবে। আমি একটু হইলেও শঙ্কিত ছিলাম অ্যাজ এ পার্সন, যে উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি ব্যবসা করতেন, এক সময় ব্যবসায়িক নেতাও বটে। কেমন হবে বাজেট? বিশ্বাস করুন, এই বাজেটটা যে কোন ক্যারিশমায় এসেছে, এইটা আমি যতটুকু শুনেছি পরে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও উনি দেখেছেন। হার্টের রিং, চোখের লেন্স, ডায়ালাসিস, সার কীটনাশকের থাকা 7.5% ভাট প্রত্যাহার। চিন্তা করেছেন কোন লেভেলে চিন্তা ভাবনাগুলো? ঠিক আছে, কিন্তু দেখুন, আমরা যদি এখনকার সময়ের কথা বলি, যেন ফজলুদ্দিন বাবুল, আপনি নিজে এটা বিশ্বাস করেন কিনা যে 74% বাজেটের 74% আয় রাজস্ব, মানে আমাদের যে রাজস্ব খাত সেখান থেকে আয় করা সম্ভব? আপনি এটা ডিজিটালাইজেশনের অবস্থা জানেন, এখানে আসলে ফাঁকি দেওয়ার অজস্র নিয়ম আছে, অজস্র তরিকা আছে, যেগুলো অনেকে ব্যবহার করেন। কোনোদিন দেখেছেন যে কোন পার্লামেন্ট মেম্বার গাড়ি বাড়ি সারা ঘুরছে? না, এটা ফার্স্ট টাইম এটা হলো, সবাই অ্যাপ্রিশিয়েট করেছে, এটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত। জনাব তারেক রহমান, হ্যাঁ, হি হ্যাজ এ প্ল্যান, উনি বলেছেন হি হ্যাজ এ প্ল্যান। আর যারা সমালোচনা করছেন, দেখুন, এই যে বাজেট দাওয়াতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, সেটা কি যে আপনি দেখেন এই ব্যয় হচ্ছে 9,38,000 বাজেট, রাইট? 38,000 কোটি টাকার বাজেট। আপনি যদি দেখেন তাহলে আয় কত? 6,95,000 কোটি টাকার। আর ঘাটতি 2.5 লাখেরও বেশি, 2.5 লাখ কোটি টাকা। ঘাটতি 2.5 লাখের বেশি না, 2.5 লাখের কম, 2,43,000 পাশাপাশি, হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, না, কিন্তু দেখুন যে 10টা অগ্রাধিকার খাত দিয়েছে, আমি প্রথম আলো থেকে নিলাম, সবার জন্য উন্নয়ন। আপনি দেখেন এই যে সিনিয়র সিটিজেনকে অবজ্ঞা করা হতো এদেশে, তাদের ফ্রি টিকিট দেওয়া হচ্ছে। আপনি দেখুন প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে, তরুণদের জন্য, স্টার্ট আপদের জন্য। সবচেয়ে বড় কথা কি, আমি একটু টিপিক্যাল অ্যাকাউন্টিং এর কথা বলি, যেহেতু অ্যাকাউন্টিং এর ছাত্র আমি, সেটা হচ্ছে কি, বিশ্বের আমি 25টা দেশের ফাইন্যান্স দেখেছি, ইনক্লুসিভ বাংলাদেশ। বাকি 24টা দেশেই আপনার যখন অ্যাডভান্স ট্যাক্স কাটা হতো 20 টাকা, আর আপনার যদি ব্যবসার অ্যাসেস্ট, মানে আপনার অ্যাসেস্টের বাংলা কি, মানে অ্যাসেসমেন্ট করবার পর যে ট্যাক্সটা আসে সরকারকে দিতে হয়, যদি 15 টাকা হয়, সরকার আপনাকে 5 টাকা ফেরত দিবে। এটা বাকি 24টা দেশে। আমার তো মানে অ্যালগরিদম নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, যেন ফজলুদ্দিন বাবুল, প্রশ্নটা হচ্ছে এই এনবিআর এর সেই সক্ষমতাটা আছে কিনা, এই এনবিআর এর সেই সক্ষমতাটা আছে কিনা।
দেখুন, এই এনবিআর তো বিগত 17 বছরের ফ্যাসিস্ট এনবিআর নয়, এই এনবিআর হচ্ছে কাজের এনবিআর। আজকে আমি কি কি কাজ করেছি সেখান থেকে আমি বুঝতে পারছি এই বাজেটটা আসবে কিনা। যারা বলছে অর্থের সংস্থান কোত্থেকে হবে, অর্থের সংস্থান ধরে নিন, মানে খুব বাজে অবস্থায় আমি যদি মনে করি যে এটা একদম লিস্ট, মানে লিস্ট পারফর্মার হয়ে যদি আমি মনে করি যে হ্যাঁ ফরেন ঋণ আসবে, ধরুন এটা অনেকে ঠিক বলছেন আছে, যে আমি আসবো। পরবর্তীতে আমি টাকাও আমার ছাপানো কথায় শুরু আমি করবে আসছি। সরকার। সারা বাংলাদেশের আন্তর্জাতিকভাবে আপনি যদি ঋণ দেখেন তাহলে উন্নয়নশীল বিশ্বের কিন্তু জিডিপির 108% ঋণ আছে, সরি, উন্নয়নশীল বিশ্বে আছে 77%, আর উন্নত দেশগুলোর আছে 108%। জাপান এবং আমেরিকার সবচেয়ে হাইস্ট আছে। জাপান হচ্ছে তার জিডিপির 236% আর আমেরিকা হচ্ছে 120%। সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত 40-এর নিচে আছে। ফরেন নিতে কোনো অসুবিধা নেই অর্থনীতিতে। নাম্বার 2, আমরা তো বলছি টাকা কোত্থেকে আসবে, যেসব সামাজিক সুরক্ষার যে আমরা মেকানিজম গুলো করছি, একজন মহিলাকে আমরা টাকা দিচ্ছি, এই মহিলার টাকা কিন্তু সেই দরবেশ বাবার মতো বিদেশে নিয়ে যাবে না। আচ্ছা, দেখুন, আচ্ছা, আপনার বক্তব্য আমরা স্পষ্ট, যখন বক্তব্য একেবারে ব্যবসায়ীদের স্পষ্ট ফজলুর facilitate রহমান। করছি, হ্যাঁ, let me conclude, আমরা হ্যাঁ। যখন ব্যবসায়ীদের ফ্যাসিলিটেট করছি, উৎপাদনের কাঁচামালগুলোর থেকে যখন আমরা সম্পূরক শুল্ক প্রত্যাহার করছি, তখন এ দেশের মানুষ কিন্তু কেন, একজন ব্যবসায়ী কেন এ দেশ থেকে টাকা নিয়ে সিঙ্গাপুরে যায়, জি। এটা প্রশ্ন হবে যে ওয়াই নট ইন বাংলাদেশ। তো ওই ফ্যাসিলিটি গুলা আমরা যেভাবে কোম্পানি ইনকর্পোরেশন থেকে, এবং সেখানেই আমি সব সার্ভিস দিয়ে দিচ্ছি, এবং উইদিন এ ডেডলাইন যদি সেখানে সে সার্ভিসটা না পায়, বাকি যে সেবা খাতগুলো তাকে হেল্প করলো না, মনে করেন পরিবেশ অধিদপ্তর করলো না, এবং সেখানে আমরা ধরে নেওয়া হবে যে পরিবেশ অধিদপ্তর তাকে এই সার্টিফিকেটটা দিয়েছে বলে ধরে নেওয়া হবে। আমরা ব্যবসা বান্ধব করতে চাই, আমরা সাধারণ মানুষ বান্ধব করতে চাই, আমরা দারিদ্র সীমাকে নিচে নিয়ে যেতে চাই, সামাজিক সুরক্ষার সমস্ত খাতগুলো আমরা নিয়ে এসেছি, আমরা তরুণদের জন্য প্যাকেজ দিয়েছি। হ্যাঁ, সেগুলো অনেকে অ্যাপ্রিশিয়েট করছে, এগুলো নিয়ে তো কোনো অভিযোগ নেই। যেটা নিয়ে শঙ্কা সেটা হচ্ছে এনবিআর সেই সক্ষমতা আছে কিনা। আমি আবারও ফিরবো আপনার কাছে। জামাতে ইসলামী দলীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদকে দেখতে পাচ্ছি। জনাব রাশেদুল রাশেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বাজেট বিশ্লেষণে আমরা কথা বলছিলাম, এনসিপি তাদের দিক থেকে কিছু অবজারভেশন দিয়েছে, সাহেব থেকে তারিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও দিয়েছেন। জামাতে ইসলামী তাদের জায়গা থেকে একটা কথা বলেছে যে এটা বাস্তবায়ন অযোগ্য এবং লুটপাটের, এবং দলের যিনি সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন আশঙ্কা করছি সুশাসন জবাব দিতে নিশ্চিত না হলে বিপুল অঙ্কের বাজেট বাস্তবায়নের সময় দুর্নীতি, অপচয় এবং লুটপাটের ঝুঁকি বাড়বে। আপনার কাছে জানতে চাই, বাজেট যেটা দেওয়া হয়েছে তাতে সমস্যা, নাকি এই সুশাসন জবাব দিতে নিশ্চিত না হওয়াটা সমস্যা? কোথায় গিয়ে আসলে মূল আপত্তিটা? ধন্যবাদ আপনাকে। দুটোই সমস্যা, কারণ বাজেট যেভাবে দেওয়া হয়েছে সেটাও তো বড় ধরনের সংকট তৈরি করবে। কারণ এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আজকে এত বিশাল সংখ্যক রাজস্ব কিভাবে আদায় করবে এ ব্যাপারে রূপরেখা কি, যেটা বলা হয়েছে সেটা কি বাস্তবসম্মত বাংলাদেশের ইতিহাসে? হ্যাঁ, যদি এরকম ঘটনা ঘটে যে বিএনপি অতি আশ্চর্য কিছু বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে এবং এটা বাংলাদেশের ইতিহাস ব্রেক করার জন্য বলা যায় যে নতুন কি বলে এটাকে, সিঙ্গাপুরে ঢুকে গেছি আমরা বা এই টাইপের কোন দেশে ঢুকে গেছি আমরা, তাহলে সম্ভব। বাট একটা অবাস্তব কল্পনা বিলাস বক্তব্য দেওয়া হয়েছে, বাজেট উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে আমরা বলবো যে এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে। দেখুন, এখানে আমি কিছু বিষয় একটু বলতেই হবে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সুশাসন সংক্রান্ত, কই প্রায়োরিটির জায়গায় তো বিএনপি সুশাসন রাখলোই না, প্রথম 10-এর মধ্যে তো সুশাসন নাই, আপনি কিছুক্ষণ আগে সেটা বলছেন আর কি। এবং এই জায়গায় আমি আর একটু দুঃখ ভরে বলছি আর কি, যে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা তথ্য পর্যন্ত দিয়েছে। যেমন গতকালকে অর্থমন্ত্রী বলেছেন যে উন্নয়ন বাজেট বৃদ্ধি এবং পরিচালন বাজেট হ্রাস করা হয়েছে। কই, ঘটনা তো উল্টা। পরিচালন বাজেট তো ৬৮,৯২৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এখন এগুলো বলার দরকার কি? অর্থাৎ আপনাদের মধ্যেই যদি ধোঁয়াশা থাকে, দ্বিচারিতা থাকে, মিথ্যাচার থাকে, তাহলে এগুলো একদিকে যেমন মানুষকে বিভ্রান্ত করবে, আবার এটা মানুষ বিভ্রান্ত হওয়ার জন্য অলরেডি কিন্তু আলোচনা চলছে যে মৌলিক অনেকগুলো দিক গুরুত্ব না দিয়ে যেগুলো বলা যায় যে মানুষকে ক্যামোফ্লেজ করা যাবে সেই বিষয়গুলোকে হাইলাইট করে সেখানে কর কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দেখুন, আমরা প্রস্তাব করেছি, জামাতের পক্ষ থেকে প্রস্তাব করেছি যে করজাল বিস্তারের জন্য যে ধরন দরকার সেটার কোনো ছিটে ফোঁটা আমরা কিন্তু বিএনপির জায়গায় দেখতে পাচ্ছি না। অটোমোশনের কথা বলা হয়েছে, অটোমোশন বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে কি কোনো বক্তব্য এসেছে? অর্থাৎ এই সবকিছু মিলিয়ে ইভেন দেখুন যে আমি যে মিথ্যাচারের কথা বললাম বা ভুল তথ্যের কথা বললাম,
এইখানে শিক্ষা বাজেট 1,22,495 কোটি টাকার কথা বলা হয়েছে, কিন্তু আসলে বাস্তবে দেখা যাচ্ছে প্রস্তাবিত শিক্ষা খাতে 1,36,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। কেন? এই যে অর্থাৎ ভুলভাল একেবারে অতি দ্রুত ক্যামোফ্লেজ তৈরি করতে হবে মানুষকে, মানে কি বলে এটাকে, খুবই চাঞ্চল্যকর চমকপ্রদ একটা বাজেট দেখাতে হবে। এই লক্ষ্যে যদি আপনি বাজেট তৈরি করেন, তাহলে সেই বাজেটের ব্যাপারে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, তিনি যেটা বলেছেন এর চেয়ে বেশি কথা বলার আমার কাছে মনে হয় না যে দরকার আছে কিনা। যাক, আপনি বললেন সোহরাব হোসেন, আপনি চাইলে কিছু জানতে চাইতে পারেন, অথবা আপনার কাছে আমি একটা মন্তব্য জানতে চাই। কারণ প্রথম কথা হচ্ছে, আচ্ছা ফজলুদ্দ বল, আপনি কি কোনো রেসপন্স করবেন এটা? কারণ এখানে মিথ্যাচার তো একটা বড় শব্দ। পরিচালন ব্যয় কমানো হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল আগে চাইতে বেড়ে গেল। রাশেদুল ভাই খুবই মানে কি বলবো, অসত্য কথাগুলো সত্যর মতো করে বলেছেন। মিথ্যাচার ওনারা না না বাবুল ভাই, এটা সংসদীয় ভাষা হলে আমি অসত্য শব্দ উচ্চারণ করতাম, কিন্তু এখানে তো আর এটার দরকার নাই। যেটা ঘটনা দেখেছি, শেষ করি, আমি আপনার মতো কথা বলিনি তো। জামাত শুধু মিথ্যাচার একটা দল নয়, জামাত একটা ধূর্ত দল বটে। এই যে এখন বললো অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আচ্ছা ভাই, মিয়া গোলাম পরোয়ার কবে সহকারী অধ্যাপক ছিল, কবে সহযোগী অধ্যাপক ছিল? এই যে তাদের ধূর্তামি, এইটা, হ্যাঁ, এই বাজেটে একটা জিনিস নাই, সেটা হচ্ছে বেহেশতের টিকিট আমরা জনগণকে দিতে পারিনি। এইটার দাম এত বেশি যে এইটা আমাদের পক্ষে সম্ভব একটা করে কার্ড দিয়ে দেন, বেহেশতের একটা করে কার্ড দিয়ে দেন বাবুল ভাই। সম্ভব। হ্যাঁ, রাশেদ হোসেন, আসবো আপনার কাছে। জি, শেষ করুন ফজলুদ্দ বল। জি, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, ওই দেখুন এখন ওই মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে জামাত মিছিল করতেছে বাজেটের বিরুদ্ধে। তা আমি একজন বললাম যে কি নিয়ে মিছিল করতেছে? তো ট্রেনের মধ্যে একটা লোক বলতেছে, আমি কাল রাতে ট্রেনে এসেছি, বলে যে ভাই ওই জানেন না যে সিগারেটের দাম বাড়িয়েছে। আমি বললাম হ্যাঁ, এইটার বিরুদ্ধে মিছিল করাটা খুবই যৌক্তিক একটা কাজ করছে জামাত ইসলাম। দেখুন, বাজেট শব্দটা বিএনপি ভালোই বোঝে, এবং বিএনপি সে কারণেই এটা মোটেও উচ্চাভিলাষী কোনো বাজেট দেয়নি, বরঞ্চ এই বাজেটটা এই সময় উপযোগী এবং ব্যবসা বান্ধব, তারুণ্য বান্ধব, শিশু বান্ধব। শিশুদের যে এই যে শিশু খাদ্যের ইম্পোর্টের উপর যে একটা অত্যাচার করা হইতো, ভোজ্য তেলের উপর যে একটা অত্যাচার চালানো হইতো, আমরা প্রত্যেকটা জিনিস এই বাজেটে মানে এমন ভাবে সেখানে সমন্বয় করা হয়েছে যে অবাক করার মতো। হ্যাঁ, এই বাজেটের 2-3টা দিক আছে যেটা ওনারা আসলে ধরতে পারেনি। আমি সেই সমালোচনা করতেছি। 2-1টা ক্ষেত্রে বাজেটে কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যে বরাদ্দগুলা কাজ নাও করতে পারে, কিন্তু সেখানে ইন ডিটেল আসেনি। যে বরাদ্দগুলা হয়তোবা সংস্থান না হলেও যেগুলা আলটিমেটলি কম করে দেওয়া যাবে, দেয়ার স্কোপ আছে সেখানে, সেই জায়গাগুলোতে ওইভাবে একটু অস্পষ্টতা আছে। যাক, হ্যাঁ, আমি আসলে ওই আলাপে যেতে চাই না। জনাব ফজলুদ্দ বাবুল, আপনি কি এটা বলবেন জামাত ইসলামী কিংবা এনসিপি বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের দিক থেকে যে সমস্ত প্রস্তাবগুলো আছে তারা তাদের জায়গা থেকে ছায়া বাজেটে তুলে ধরেছিল, সরকার কি এগুলো নিয়ে ভাববে, নতুন করে তাদের সঙ্গে বসবে কিনা? সরকার তাদের সাথে নতুন করে বসবার তো অপশন নেই। বসার জায়গা তো হচ্ছে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ 17 বছর পর, এবং আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার বিনিময়, সেখানে আমরা একটা স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট পেয়েছি। আলোচনা হবে পার্লামেন্টে। যারা এখন রাজপথে যায় তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা দেশদ্রোহী। এটা বহুভাবে এটা প্রমাণিত হয়েছে। তাদের মুখে একটা বাজেটেরও ভালো দিক বের হয় না। এর কি করে যে তারা বলে যে ইসলামের পক্ষের লোক, এটা ভাবতে খুব অবাক লাগে। দেখুন, এই বাজেটে আমরা মুক্তিযোদ্ধাকে অ্যাকোমোডেট করেছি, এই বাজেটে আমরা জুলাই যোদ্ধাদের অ্যাকোমোডেট করেছি, এই বাজেটে আমরা ক্যান্সার রোগী শুধু না। আচ্ছা, এনসিপি তাদের দিক থেকে এই বাজেটের কিছু অংশ অ্যাপ্রিশিয়েট করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তো বলেছে বাজেট নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, তাদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শঙ্কা আছে, যেটা অনেকেও করছেন। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কি একটু বলবেন, মানে রাশেদ, ছোট একটা মন্তব্য নিয়ে আমি বিরতিতে যাব, আপনাদের দিক থেকে আসলে সরকারের দেয়া বাজেটে পজিটিভ কি কিছু খুঁজে পাননি? জি জি, আর একটু ক্লিয়ার করলে সরকারের যে বাজেট দেয়া হয়েছে সেই জায়গাতে পজিটিভ কিছু খুঁজে পেয়েছেন? আমরা যতদূর দেখতে পাচ্ছি আপনাদের দিক থেকে অনেক অভিযোগ। না, এখানে আমরা পজিটিভ কথাগুলো যদি এখানে আপনি হাইলাইট করতে বলেন,
তাহলে তো সরকারের বক্তব্য কি বলে বিরোধী না না দলের না দরকার নেই হাইলাইট করতে বাংলাদেশে। বলিনি, আমরা তো আপনাদের অভিযোগগুলো নিয়ে কথা বলেছি। কোন অংশটা ভালো লেগেছে সেটাও যদি দু একটা বলেন, তাহলে অন্তত এটুকু বোঝা যাবে যে এই অংশটাই সরকার ঠিক পথে আছে, যেহেতু বিরোধী দল তাদের দিক থেকেও একমত। অনেক জায়গায় ভালো আছে, যেমন হলো যে কি বলে বেশ কিছু জায়গা বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম আনার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ফ্রি করা হয়েছে, অর্থাৎ কি বলে পরিবেশ বান্ধব বেশ কিছু উদ্যোগ যেগুলো সেগুলোর ক্ষেত্রেও কর কমানো হয়েছে, কর রিলিফ করা হয়েছে, জি। সেগুলো তো অবশ্যই প্রশংসনীয়। বাট আপনি যদি আমাকে বলেন যে আমি শুধুমাত্র এখন বিএনপির পক্ষ থেকে যেগুলো কি বলে হ্যাঁ, আরেকটা বিষয় আমরা জনবান্ধব, দেখলাম সেগুলোই মিয়া শুধু গোলাম আমি পরোয়ার উচ্চারণ করতে বক্তব্যে, থাকবো, তাহলে আমার আর বিরোধী দল থাকার দরকার নাই। হ্যাঁ, মিয়া গোলাম পরোয়ার বক্তব্যে একটা বড় অংশ জুড়ে বাজেট প্রতিক্রিয়ায় ইসলামী ব্যাংক ইস্যুতে বলেছেন যে এই ব্যাংকের মালিকানা কাঠামো পরিবর্তনের যে প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে আসলে অন্যায়ভাবে তাদের শেয়ারও কেড়ে নেওয়া হয়েছে এবং বাজেট পরবর্তী বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করবে। মানে শুধুমাত্র একটা ব্যাংক দিয়ে আসলে বাজেট পরবর্তী অস্থিরতা মূল্যায়ন করাটা কি ঠিক? মানে জি না না, এখানে আপনাকে দুটো বিষয় আমি একসাথে বলতে চাই। জি নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি যে একটা বিশাল সংখ্যক রাজস্ব আদায় করতে চাচ্ছি, জি এই রাজস্বটা আদায় কিভাবে হবে তার মধ্যে অন্যতম একটা জায়গা থাকার কথা যে আমরা ঋণ নিব দেশীয় ব্যাংক থেকে। তো দেশীয় ব্যাংক ঋণ নিবেন কি করে? বাংলাদেশের সর্বোচ্চ মানের ব্যাংক যেটি, সবচেয়ে বড় ব্যাংক যেটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক যেটি, সেই ব্যাংকটিকে আপনি দেউলিয়া করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং সেই ব্যাংকটি কি জাস্ট একটি ব্যাংক? গতদিন আলাদা করে নোটিশ সংসদে আনা হয়েছে এটাকে সামনে রেখেই যে রেমিটেন্স যোদ্ধারা যেন, জামাত ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা দেখুন যে কতটুকু দেশের প্রতি ভালোবাসা থাকলে রেমিটেন্স যোদ্ধাদেরকে রেসপেক্ট করে একটি নতুন নোটিশ এনেছেন তিনি, যেন রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে না নেয়। ইসলামী ব্যাংকের সাথে একটা বিশাল সংখ্যক রেমিটেন্স যোদ্ধারা কানেক্টেড, আপনারা এটা আগে থেকে জানেন। তো সেই রেমিটেন্স যোদ্ধারা যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক যে সরকার যে ব্যাংক খাত থেকে ঋণ নিতে চাচ্ছে, সেই ঋণটা তারা নিতে কতটুকু হিমশিম খেতে হতে পারে সেটা শুধু গতকালকে যে বাংলাদেশ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তারল্য চাওয়া হয়েছে সেটা আপনি দেখলে অনুমান হওয়ার কথা। এখানে আমরা যে বিষয়টি বিশেষ করে উল্লেখ করেছি যে অতি ঋণ নির্ভর একটি বাজেটে পরিণত হতে যাচ্ছে। দেখুন যে যে পরিমাণ ঋণ উল্লেখ করা হয়েছে, ঘাটতি বাজেট দেখানো হয়েছে, সেই ঘাটতির কাছাকাছি কিন্তু এডিপি। দেখুন তাহলে আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে ধরে নিলাম যে বিএনপি 3 লক্ষ কোটি টাকায় এডিপি বাস্তবায়ন করবে এবং ম্যাক্সিমামই দেখবেন যে এডিপিটা বাস্তবায়ন করতে তার ঋণ নির্ভরতা নিশ্চিত করতে হবে, কিন্তু ঋণটা কি শেষ পর্যন্ত দেবে? আইএমএফ এর যে বক্তব্য ঋণ নিয়ে, সেই ঋণগুলো কি বলে এটাকে, সেই জিডিপির হারগুলো আমাকে বিবেচনায় নিতে হবে। তো সেই বিবেচনায় না নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে একটি অবাস্তব বেশ কিছু খাতে মানুষকে ভুতুরে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে বলে আমরা মনে জি করছি। জি জি দেখুন যে হ্যাঁ, জনাব আচ্ছা, জামাত ইসলামের মাননীয় সংসদ সদস্য এবং হ্যাঁ? রাশেদুল ইসলাম রাশেদুল ইসলাম রাশেদ এবং আমার ভাই বন্ধু ফজলে হুদা বাবুল, তার দুজনের কাছেই প্রশ্ন। অর্থনীতিবিদরা বেশ শঙ্কা প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির ফলে আমাদের অর্থনীতি বিশেষ করে কৃষিখাত, প্রাণী সম্পদ এটা ঝুঁকিতে পড়বে। এই ব্যাপারে দেখলাম যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটা সৌহার্দ্য ভাব আছে, মানে এই মার্কিন চুক্তি নিয়ে কোনো কথা নেই। এটি কি কারণটা কি? শুরুতে যদি একটু ফজলুদ্দা বাবুল ব্যাখ্যাটা দেন, তারপরে আমি রাশেদুল ইসলাম রাশেদের কাছে আসি। জি ফজলুদ্দা বাবুল, জি খুব একটু আনমিউট করে দেবে প্লিজ। জি জি, দেখুন এটা নিয়ে এর আগেও সৌরভের সাথে কথা হয়েছে। এটা আন্তঃরাষ্ট্রীয় একটা যখন চুক্তি হয়, এই চুক্তিগুলোকে আপনি রাতারাতি তো ডিলিট করে দিতে পারেন না। এখানে আমাদের অপেক্ষা করতে হবে, ম্যানেজ করতে হবে যে আমরা কিভাবে এই চুক্তিগুলোকে যেগুলো আমাদের রিসিপ্রোকাল হয়নি যে টার্মগুলো, সেগুলোকে আমরা কি করে এইটা টিমিং লিডিং এ ফেলতে পারি। মানে আমি এটাকে ইগনোরও করব না, আবার এটা অ্যাক্টও করব না। 1 2 আমেরিকায়ও অনেক সময় সরকার চেঞ্জ হবে, ভারতে ওগুলো ছিল এক সময় 25 বছরের গোলামি চুক্তি ছিল, মুজিব ইন্দিরার চুক্তি ছিল, অনেক সময় সেগুলো বিএনপির সময় কিছুটা চালুও রেখেছে, আবার কিছুটা ইগনোরও করেছে। এখন রাষ্ট্র বা আন্তঃরাষ্ট্রীয় যে এগ্রিমেন্টে ডক্টর ইউনূস করেছেন, এটা তো যদি আমি এইটাকে এখন একসেপ্ট না করি, সেটা তো একটা
মানে কি বলবো, এটা কি বলবো তাহলে রাষ্ট্রে না, এটা যদি জাতীয় স্বার্থ বিরোধী হয়, স্বার্থের পরিপন্থী দেখুন, হয়, তাহলে আপনারা অন্তত শোনেন ভাই, উদ্বেগ প্রকাশ তো এখন করবেন। এই যে এবং সেক্ষেত্রে যুক্তিতে জাতীয় যুক্তি জাতীয় আছে, সংসদে শোনেন ভাই, সরকারি দল এবং প্রতিষ্ঠান বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারা তো নীরব। সেটা নীরবতা কেন? নীরবতা নয়, কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আমিও কথা বলেছি যে চুক্তিটা রেসিপ্রোকাল হয়নি। এখন আচ্ছা, আপনি আচ্ছা। কার কাছ থেকে তাহলে শুনতে চান? আপনাকে সাধুবাদ জানাই, কারণ এই সরকারি দলের কেউ এ ব্যাপারে কথা বলতে চান না, বিরোধী দলের। না না, বলছে শুনেন, আচ্ছা। বিএনপি সরকার এখন একটু বিরতিতে যেতেই হচ্ছে আচ্ছা, ফজলুদ্দীন রাশেদুল। বাবুল। আমি বিরতি থেকে এসে এই মন্তব্য বিপরীতে একটু রাশেদুল ইসলাম রাশেদ আপনার কথাটা একটু শুনে নিব। রাশেদুল ইসলাম রাশেদ, আপনার কাছে একটু আসতে চাই। সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন যে পয়েন্টটা বলেছিলেন, মার্কিন চুক্তির এই ইস্যুটা নিয়ে সরকার চুপচাপ ছিল, কিন্তু সরকারের দিক থেকে এখন নিশ্চিত হলাম যে আসলে তারা কথা বলেছিল। বিরোধী দল আসলে কি বলছে আসলে এই বাজেটের পরবর্তী সময়টাতে? এই মার্কিন চুক্তি নিয়ে বিরোধী দল কথা বলেনি, এটা তো একটা কি বলবো যে আমার মনে হয় যে খেয়াল করেনি আর কি। জি। আমাদের অন্তত পক্ষে 11 থেকে 12 জন সংসদ সদস্য এই টপিকে কথা বলেছেন, এবং এটি আমরা প্রথম অধিবেশনে একদম শুরুতে কথা বলেছি। আমি আমার নিজের বক্তব্যে বলেছি, সরোজ, আমার আপনি আশপাশে কি, আমি মানে সজ্ঞানে বলছি আর কি, যে আমার পাশে যিনি সালাউদ্দিন আইয়ুবী ছিলেন তিনি বলেছেন, আমার বাম পাশে ছিলেন মীর আহমেদ বিন আরমান তিনি বলেছেন। জি। তাহলে এই কথাগুলো কিন্তু এটা আমি বলবো যে এটা একটা প্রোপাগান্ডা, বিরোধী দলের ব্যাপারে এটা একটা প্রোপাগান্ডা। আচ্ছা। সংসদে আমরা বলেছি, সংসদের বাইরে সংবাদ সম্মেলন করে বলেছি, আলাদা করে টকশো গুলোতে বলা হয়েছে, এবং ব্যক্তিগতভাবে যারা ফেসবুক আমরা ব্যবহার করি সেখানেও আমাদের বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। এটি আমি বলবো যে একটা প্রোপাগান্ডার অংশ। আচ্ছা। এই ক্ষেত্রে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আর কি, যে মার্কিন চুক্তি শুধুমাত্র নয়, সকল চুক্তির ক্ষেত্রেই অথবা যারা রেসপেক্টফুল জায়গায় আছেন তাদের যে প্রেডিকশন, তাদের যে অবজারভেশন, সেগুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে। যেমন আমরা 6.5 জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আইএমএফ এর মতে আমরা প্রবৃদ্ধি মাত্র 4.7 হয়তো পৌঁছতে পারি। দেশে বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধির আশা কি করা যায়? কিন্তু দেশে বিনিয়োগ বাড়ার জন্য যে যে সুযোগগুলো থাকা দরকার সেইগুলো কি এখন রয়েছে? ব্যাংক খাত যদি এরকম দুর্নীতি, ব্যাংক খাত যদি এরকম দুর্বল হয়ে যেতে থাকে, তাহলে তো বিনিয়োগের দিকে মানুষ আর একদম আসবে না। এগুলো একদম শুরুতে আমরা শুনছিলাম, অনেকগুলো পয়েন্ট আছে। লাস্ট অর্থ বছরের হ্যাঁ, এবং Last সবশেষে অর্থ অনেকে বছরের বলেন পর গুড থেকে- গভর্নেন্সের কথা, যেটা আসলে নিশ্চিত হলে সবকিছুই সম্ভব। শায়েস্তা তারিক, আপনি ঋণের কথা বলছিলেন, ছোট করে একটু মন্তব্য জেনে নিব, তারপর এই অংশে আলাপটা শেষ করতে চাই। ঋণের ক্ষেত্রে অনেক বিশ্লেষকরা কিছু শঙ্কা প্রকাশ করেন। কেউ বলছেন হয়তো সেই ঘুরে ফিরে ব্যাংকের কাছে যেতে হবে, অথবা নতুন করে টাকা ছাপাতে হবে, আবার হয়তো রেমিটেন্স যোদ্ধাদের প্রতি একটা বার্তা দিয়ে একটা সলিউশন খুঁজতে হবে। মানে আপনাদের দিক থেকে যখন সংকট টের পাচ্ছেন, সমাধানও তো কিছু দেওয়ার সুযোগ আছে। বলেছেন কিছু এখন পর্যন্ত? ঋণের কথা বলছিলেন, এবং আমাদের বাবুল ভাই উনি ঋণের কথা বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশ ঋণ নেয়। হ্যাঁ, ঋণ তো নেবেই। যদি আমরা নতুন কোনো কর্মসংস্থানের জন্য, বিনিয়োগ বৃদ্ধির জন্য আমরা যদি ঋণ নিই, এবং সেখানে আমাদের যদি উন্নতি হয়, এবং তার মধ্য দিয়ে আমরা যদি ঋণ পরিশোধের রাস্তা বের করতে পারি, এটা আমরা ঋণ নিই। যে কোনো প্রতিষ্ঠান দেখা যায় ব্যাংক থেকে ঋণ নেয় কেন? সেই প্রতিষ্ঠানের রৌনক আরো বৃদ্ধি করার জন্য, সেই প্রতিষ্ঠানের পরিধি আরো বিস্তৃত করার জন্য, এবং সে আয় থেকে সেই ঋণ পরিশোধ করে। কিন্তু ঋণ খেয়ে যদি ঘি কেনা হয়, সেই ঘি যদি আমরা খেয়ে ফেলি, তাহলে কিন্তু এই ঋণের বোঝা বাড়তে থাকবে। এটা আমাদের উপর চাপ সৃষ্টি করবে। ভবিষ্যতের জন্য এটা বড় ধরনের একটা বোঝা হয়ে যাবে। তবে সরকার আশা করব যে ঋণ শুধু আমাদের দৈনন্দিন ব্যয়ের জন্য ঋণ, বৈদেশিক ঋণ না নিয়ে সেই ঋণটা যেন এমন খাতে আসে, যে খাতের নির্দেশনা আমি বাজেটে খুঁজছিলাম, হয়তো আমার চোখের পাওয়ার একটু কম, অথবা আমার জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে সুনির্দিষ্ট কোনো পাই নাই। এখানে আমি কাউকে ইঙ্গিত করছি না, হয়তো আমার চোখের আড়ালে পড়ে গেছে যে এই ঋণ এনে আমরা এইভাবে এটাকে করবো। আরেকটা হচ্ছে যে ব্যাংক খাত থেকে ঋণ, ঠিকই বলেছেন, এখানে কয়েকটা আলোচনা হয়েছে। ব্যাংক খাত অস্থির হয়ে আছে। আমাদের দেশের লুটেরাদের একটা নিরাপদ স্থান হচ্ছে ব্যাংক লুট করা। এখন সেই ব্যাংক লুট কারা করে, কিভাবে করে, এখন তো আমরা আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে আসতেছি। যে আগে যেমন দরবেশ বাবারা ব্যাংক লুট করেছে, এখন বিভিন্ন দরবেশের নাম প্রকাশিত হচ্ছে। এখন আগে বিভিন্ন এসআরএম গ্রুপের নাম শুনছি, এখন নাবিল গ্রুপের নাম শুনছি। এখন এইটা যদি থাকে, ব্যাংকিং খাত যদি এভাবে অস্থিরই থাকে, তাহলে সেই ব্যাংক খাত থেকে কিভাবে সরকার ঋণ গ্রহণ করবে, এই বিষয়ে আমাদের একটু শঙ্কার জায়গা রয়েছে, প্রশ্নের জায়গা রয়েছে বলেন। সবশেষে একটু আলাদা আরেকটা জায়গা যে একটু আগে একটা আলোচনা হয়েছে যে একটা প্রোপাগান্ডা, এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো হয়েছে,
তো এটা কি প্রোপাগান্ডা নাকি অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছে, তিনটা দলের কথা বলেছে, যে তারা বলেছে বিএনপি, এনসিপি এবং জামাতের সাথে আলোচনা করেই এই চুক্তি হয়েছে? কোনটাকে আমরা প্রোপাগান্ডা হিসাবে ধরি? আচ্ছা, এনসিপির পক্ষ থেকে তাহলে উত্তরটা দেন। এনসিপির আলাউদ্দিন মোহাম্মদ আপনাদের সঙ্গে আলোচনা করে তারপর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মার্কিন চুক্তি? না, আমাদের সাথে মার্কিন চুক্তির ব্যাপারে কারোর সাথে কোনো আলাপ হয় নাই। এবং শাহ আলম সাহেব যেটা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কারোর পক্ষ থেকে এনসিপি নাম উচ্চারিত হয় নাই। এবং এনসিপি যখন চুক্তিটা হয়েছে, ইতিমধ্যে এনসিপির যারা নেতৃবৃন্দ ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, তারাও কিন্তু আপনার ইতিমধ্যে পদত্যাগ করেছেন। দল হিসেবে এনসিপি কামড়ে নেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে মার্কিন দূতাবাসের অনেক মিটিং উপস্থিত ছিলাম এবং আমাদের নেতারা এবং আমি স্পষ্টভাবে আমরা আমাদের ক্রিটিক্যাল পজিশন জানিয়েছি এবং চুক্তিটি রিভিউ করার ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে, দূতাবাসকে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। পাশাপাশি আমরা সরকারের সাথে এবং আমাদের যে সীমিত ভয়েস দিয়ে আমরা সব জায়গায় বলছি যে এই চুক্তি, এখানে এটা ব্যবসা বান্ধব চুক্তি ব্যবসায়ীদের জন্য, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সামগ্রিক যে অর্থনীতি, এই অর্থনীতির জন্য এই চুক্তিটা আমাদের সহায়ক না। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে যে কোন পরিবেশে চুক্তি হয়েছে এবং গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মোটা দাগে যে ভারত নির্ভর থেকে বের করে আনার ক্ষেত্রে বিশ্বের অপরাপর যে পরাশক্তিগুলো, সেগুলোর সাথে আমাদের একটা বোঝাপড়ার অংশ হিসেবে কিন্তু চুক্তিটা হয়েছে। এই সামগ্রিক প্রেক্ষাপট মাথায় রেখে যদি আমরা চুক্তিটা রিভিউ করি, এই চুক্তি থেকেও বাংলাদেশ ভালো ফল নিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। অবশ্যই, কারণ আন্তর্জাতিক অঙ্গনে কোনো সংকট হলে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ যেহেতু বাংলাদেশে একজন বসে আছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আলাপ করার নিশ্চয়ই সুযোগ থাকবে। সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। তাহলে তো ইরান যুদ্ধ, জাতিসংঘ ইরান যুদ্ধ বন্ধ করতে পারতো। এটা তো অবশ্যই, কিন্তু সেই সদিচ্ছা থাকতে হবে তো, ভোটাভুটির ব্যাপার থাকে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে এগুলো নিয়ে কথা বলার সুযোগ থাকবে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি নতুন একটা ইস্যু নিয়ে। বলে রাখি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হবে, পরিসংখ্যানবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পরিসংখ্যানবিদ স্পষ্ট করে সেই প্রেডিকশন জানিয়েছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তর জানালে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং এ পর্যায়ে দর্শক বিশ্বকাপ নিয়ে ছোট্ট কয়েকটা প্রেডিকশন আপনাদেরকে জানিয়ে দিই। কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ 11 জুলাই যে কোয়ার্টার ফাইনাল হবে, সেই দিনটা আসলে ব্রাজিলের সমর্থকদের জন্য খুব একটা ভালো হবে না, কারণ তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে এবং 1-1 গোলে ড্র হবে, পরবর্তীতে ট্রাইব্রেকার হবে এবং সেখানে আসলে ইংল্যান্ড মোটামুটিভাবে পরাজয়ের দিকে যাবে। আমরা মোটামুটিভাবে দেখলাম সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল, সেখানে আসলে ফ্রান্স স্পেনের খেলা হবে, সেখানে ফ্রান্স বাড়ি চলে যাবে। আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হওয়ার কথা রয়েছে সেমিফাইনাল 2-তে, সেখানে আর্জেন্টিনা জিতবে, ব্রাজিল হারবে। তৃতীয় স্থানীয় ম্যাচ যেটা হবে, সেখানে ফ্রান্স এবং ব্রাজিল মুখোমুখি হবে, ফ্রান্স হারবে এবং ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন আর্জেন্টিনা, ফলাফল হবে স্পেন 2 আর্জেন্টিনা 1। এটা হচ্ছে মোটামুটিভাবে আমরা প্রেডিকশন। বড় পর্দায় আপনি দেখতে পাচ্ছেন রাউন্ড অফ 16, 1, 2, 5, 7 সব কিছু দেওয়া রয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালটা দেখতে পাচ্ছেন ফ্রান্স এবং মরক্কো, সেটা 9 জুলাই এবং সেখানে ফ্রান্স 3 গোলে জিতবে, মরক্কো হারবে। কোয়ার্টার ফাইনালে আমরা দেখতে পাচ্ছি স্পেন এবং বেলজিয়াম, স্পেন 3 গোলে এবং বেলজিয়াম 1 গোলে হারবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন। অনেকে দেখে হয়তো একটু চমকে যেতে পারেন যে ম্যাচ মাঠে গড়ালো না, কিন্তু আমরা জেনে গেলাম স্পেন এবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে সেটাও হচ্ছে। এমনকি যেই ম্যাচ ড্র হচ্ছে সেখানে পেনাল্টিতে কী ফলাফল আসবে সেটাও আমরা বলে দিতে পারছি। কিভাবে দর্শক, এই প্রশ্নটার উত্তরটা একটু খুঁজবো, কারণ যিনি কাজটা করেছেন তিনি পরিসংখ্যানবিদ ও ডেটা সায়েন্টিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিনুর রহমান খান। এবং অধ্যাপক হাসিনুর রহমান খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মনে করতে পারি 2022 সালে বিশ্বকাপ শুরু হওয়ার আগে আপনি যুক্ত ছিলেন। সেদিন আপনি বলে দিচ্ছিলেন যে ফাইনালে গিয়ে ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে, টাইব্রেকার পর্যন্ত যাবে এবং আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ উঠবে। এখন আপনি 10 তারিখে মোটামুটিভাবে ফেসবুকে উত্তাপ ছড়িয়েছেন, কারণ অনেকেই আসলে বোধ করি এটা দেখে স্পেনের জার্সিও কেনা শুরু করেছে। একটু বলবেন আসলে কিভাবে এই প্রেডিকশনটা করলেন, কেন মনে হচ্ছে স্পেন এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে? ধন্যবাদ রাকিব। গত বিশ্বকাপের ওই স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে। আমার সাথে যারা দর্শকরা মনে করতে পারবে, তারাও হয়তো সেই সুখবর স্মৃতির কথা মনে করতে পারবে। এবারে যে আমি যেটা করেছি সেটা আসলে আমি বলবো যে সাবজেক্টিভ মডেল, অর্থাৎ আমার সাবজেক্টিভ প্রবাবিলিটি আমরা যেটা বলি, অর্থাৎ সাবজেক্টিভ প্রবাবিলিটি মডেল, এটার জন্য ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল কোনো ধরনের মডেল করা হয়নি। রাকিব, আপনি নিজেও একজন স্ট্যাটিস্টিশিয়ান, আপনি মনে করতে পারেন যে স্ট্যাটিস্টিক্যাল যে কোনো মডেলের ক্ষেত্রে আমরা যখন
কোনো কিছু বের করার ক্ষেত্রে করি, এই ক্ষেত্রে কোন দল জিতবে সেই জিতাটা যখন প্রেডিক্ট করতে চাই, তখন কিন্তু এখানে সম্ভব অনেকগুলো ফ্যাক্টর আমাদেরকে সাথে নিতে হয়। যেমন এখানে যে ফ্যাক্টর গুলো আছে, যে ধরুন ফিফা র্যাঙ্কিং অথবা ইয়েলো র্যাঙ্কিং যেটা বলি, তারপরে যে দলগুলো খেলছে সেই দলগুলোর সাম্প্রতিক পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে যে প্লেয়াররা খেলছে তাদের কি অ্যাকুরেসিও কি মেজার করা হয়েছে ফ্যাক্টর হিসেবে? আমি বলছি যে অনেকগুলো ফ্যাক্টর থাকে আসলে। এই যে ফ্যাক্টর গুলো থাকে সেগুলো 2-4টা যদি আমি বলি, তাহলে জনগণ সেটাকে বুঝতে পারবে যে সাম্প্রতিক ফর্ম, অর্থাৎ কার সাথে খেলেছে, তার জয় পরাজয়টা হয়েছে, গোলের ব্যবধানটা কেমন ছিল, পারফরমেন্স কেমন ছিল, তারপরে এর আগে এই দলগুলো বড় ধরনের কোনো ট্রফি জিতেছে কিনা, ইউরো, কোপা আমেরিকা বা এই ধরনের বড় কিছু। হেড টু হেড প্রতিপক্ষের সাথে তার খেলার সংখ্যাটা কেমন, পরিসংখ্যাটা কেমন, স্কোয়াডের গভীরতাটা কেমন, এখানে কোন ধরনের প্লেয়ার রয়েছে, যারা বেঞ্চে রয়েছে তারাও এই যে একাদশে যারা রয়েছে তাদেরকে রিপ্লেস করতে পারবে কিনা, কোচ কেমন রয়েছে, কোচের দক্ষতা কেমন রয়েছে, এখানে প্লেয়ারদের ইনজুরি কেমন রয়েছে, কোচের অভিজ্ঞতা, কৌশল, অফকোর্স, তারপরে এখানে কোন ফরমেশনে খেলা হচ্ছে, প্রতিপক্ষ কোন ফরমেশনে, এই পক্ষ কোন ফরমেশনে, এই সবকিছু ব্যাপারগুলো যদি আমরা একসাথে নিতে পারতাম, তাহলে যে কোনো খেলার ক্ষেত্রে কোন দল জিতবে সেটা প্রেডিক্ট করা সহজ হতো। পরিসংখ্যানের ভাষায় আমরা সেভাবে চিন্তা করি, কিন্তু দেখুন ফুটবল এত ডাইনামিক খেলা, তো ফলে এই ধরনের ফ্যাক্টর, আমি আরো অনেকগুলো 15-20টা ফ্যাক্টর রয়েছে বলিনি, সবগুলো যদি আমরা একসাথে নিই তখন আমাদের যে মডেল, সেই মডেলের প্যারামিটারের সংখ্যা অনেক বেড়ে যায়। আর আরেকটা ব্যাপার যেটা হলো, এই দলগুলোর আমরা কিছু ডেটা যায়, অর্থাৎ তারা গত 5-10 বছর খেলেছে, তাদের এই যে ডেটাগুলো, জয় পরাজয়ের ডেটা, দেখুন একটি দল 15-20-25 বছর আগে খেলেছে, তাদের একটা ইতিহাস আছে, যেমন ব্রাজিলের কথা বলুন বা এই ধরনের জার্মানির কথা বলুন বা ইতালির কথা বলুন, সেই অনেক আগের ইতিহাসটা কিন্তু এই পারফরমেন্স মেজার করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। ফলে সাম্প্রতিক যে গেমগুলো, ফলে স্ট্যাটিস্টিক্যাল বা আপনি মেশিন লার্নিং যদি কোনো মডেল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হলো এই ডেটার স্বল্পতা। আপনার অনেক ভেরিয়েবল এবং অনেক প্যারামিটার, কিন্তু ডেটা রয়েছে অপর্যাপ্ত, তো ফলে স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো খুব ভালোভাবে রান হয় না। তো সেই বিবেচনা থেকে আমি কিন্তু আমার এই সমস্ত কিছু যেগুলো বললাম ফ্যাক্টর, এগুলো বিবেচনা করে আমার ব্যক্তিগতভাবে ওই দেশগুলোর প্রতিটা প্লেয়ার বা ওই দেশগুলোর সক্ষমতা কি রয়েছে সেটা যাচাই করে এক ধরনের প্রেডিকশন করার চেষ্টা করেছি, যেটাকে আমি বলছি সাবজেক্টিভ প্রবাবিলিটি। এবং আমরা দেখলাম আপনার শুরুটাও কিন্তু খুব ভালো হয়েছে, কারণ গতকাল যখন ম্যাচ শুরু হয় আমরা টিভির সামনে বসেছিলাম, আপনার প্রেডিকশনটা সামনে রেখে আপনি বলেছিলেন মেক্সিকো 2টো গোল দিবে, সাউথ আফ্রিকা একটাও পারবে না, ম্যাচ জিতবে মেক্সিকো, এবং শেষ মুহূর্তে গিয়ে দেখলাম সেটাই হলো। যদিও আপনি প্রেডিকশনে যদি বলে দিতেন যে কয়টা লাল কার্ড হতে পারতো সেটা ভালো হতো। যাই হোক, আপনি কি এটা বলতে পারবেন, মানে আপনি যে ড্র হওয়ার পর টাইব্রেকার হবে, সেই পেনাল্টি শুট আউটে কে কতটা গোল দিয়ে দিবে সেটাও বলতে পারছেন, এটার জন্য আসলে কোন মডেল বা কোন ফ্যাক্টর? দেখুন রাকিব, এটা আসলে ওই ধরনের ওইভাবে প্রেডিক্ট করা যায় না। এটা ধরুন প্রতিপক্ষ, আমরা যখন ট্রাইব্রেকারে যাই তখন একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সেই দলের গোলকিপার কতটা সক্ষমতা রাখে এবং অন্য প্লেয়াররা যারা শুট নিতে পারে তাদেরও দক্ষতা বা তাদের ট্যাকটিকের ব্যাপারটা রয়েছে। তো সার্বিক বিবেচনা করে এক ধরনের আমি ডিসিশন নিই যে কোন দল হয়তো উত্তরিয়ে যেতে পারে, এবং সংখ্যাটা সেটা 3-4 অথবা 2-3 অথবা 2-1 বা 4-5 যে কোনো ফর্মে হতে পারে। সেটা নির্দিষ্টভাবে ওই ধরনের মডেল থেকে আসার সম্ভাবনা একেবারে নেই, এটা ব্যক্তিগত আমার চয়েস থেকে আমি দিয়েছি। মানে জয়ী দলটা সেটা আসলে স্টাবলিশ করার জন্য একটা র্যান্ডম কিছু নাম্বার বসানো হয়েছে। জনাব সোহরাব হাসান আমার সঙ্গে আছেন, সিনিয়র সাংবাদিক, চর্চা.com-এর সম্পাদক। তিনি নিজের যে প্ল্যাটফর্ম সেখানেও আসলে বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন করছেন বটে। আপনি যদি চান কিছু জানতে পারেন। না, অধ্যাপক হাসিবুর রহমানকে আমন্ত্রণ জানাবো যে আপনার এই বক্তব্য এবং এই ভবিষ্যৎবাণী আমাদের আরও বেশি দর্শক শ্রোতাদের কাছে জানাবেন। আর আপনি কি এটি কি সবসময় নির্ভুল হয় না? 22-এ হয়েছে, 26-এ নাও হতে পারে, এটা কি মনে হয়? বা 18-তে আপনি তখন ভবিষ্যৎবাণী করেছিলেন কিনা জানি না, বা আরও তো অনেকে ইতিমধ্যেই আমরা একটা দেখলাম যে অর্থনীতিবিদদের একটা গ্রুপ, তারা বলছে যে ফ্রান্স জিতবে, এখানে আপনাকে ছোট করে একটা তথ্য দিয়ে রাখি। উনি যেই মডেলটা করেছেন, যে প্রেডিকশনটা করেছেন, সবসময় যে হবে সেটা না। যেমন আমরা দেখেছি সাউথ আফ্রিকার সঙ্গে যে খেলাটা হচ্ছে সাউথ কোরিয়ার সঙ্গে, সেখানে এই প্রেডিকশনে বলা ছিল যে সাউথ কোরিয়া হারবে এবং চিজিয়া 2-এ জিতবে, কিন্তু হয়েছে উল্টোটা। হয়তো এখানে কিছু ফ্যাক্টর এলোমেলো হতে পারে যেটা নিয়ে ভেবেছিলেন। আপনি যদি কোনো প্রশ্ন না, হাসিবুর রহমানকে এটাই বলছি যে এটি কি সব ক্ষেত্রেই নির্ভুল হবে? আর এই যেটি রাকিব বললেন যে এখানে ব্যতিক্রম হলো, দক্ষিণ আফ্রিকায় জিতে গেল, আর
এরপর আপনি এটা পুনর্মূল্যায়ন করবেন কিভাবে, বা নতুন করে কি আবার আপনার যে আপডেট আসতে পারে কিনা হ্যাঁ এটা কি পাল্টাবেন? জি ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটি পুনর্মূল্যায়ন করার সুযোগ নেই। আমি গতবারও সেটা প্রথমে দিয়েছে, তবে আমার মূলত টার্গেট থাকে যারা চ্যাম্পিয়ন হবে, কে রানার আপ হবে বা থার্ড পজিশন বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে, মুখ্য বিষয় এগুলো। তো এর আগেও আমাদের মানে শেষ চারটি দলকে আপনি টার্গেট করে রাখেন। 8টি দল, এখন 8টি দল। এখন 8টি দল। এখন 8টি দল। আমি আসলে 104টি ম্যাচে প্রতিটিরই এই ধরনের ফলাফল দিয়েছেন। আর এটা একটা পাথওয়ে। আপনি এরা 8টা গ্রুপে খেলছে, ফলে গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা হবে সেই অনুযায়ী তারা কার সাথে ফেস করবে একটা সুনির্দিষ্ট পাথওয়ে রয়েছে। এই পাথওয়ে ফলো করে করে কোন দল সর্বশেষে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল বা থার্ড পজিশন অথবা ফাইনালে মুখোমুখি হচ্ছে, সেটা একটা ধারা রয়েছে। তো দেখুন, এই সুনির্দিষ্টভাবে আমার প্রেডিকশনটা সবসময় বলে যাবে। আমরা পরিসংখ্যানের ভাষায় প্রেডিকশনকে বলি যে একটা সম্ভাবনা, অর্থাৎ আমার ডেটা প্যাটার্ন কি বলে সেটাকে একটা সম্ভাবনার মাধ্যমে ব্যাখ্যা করা। এটা প্রকৃত রেজাল্টের সাথে মিলে নাও যেতে পারে। যদি মিলে তাহলে সেক্ষেত্রে এটা খুবই ভালো। আর পরিসংখ্যানের ভাষায় আমরা এটা বলি যে না মেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ কোনোভাবেই সুনির্দিষ্টভাবে মিলে যাওয়ার ব্যাপারটা হতে পারে না। কনফিডেন্স জোনের মধ্যে থাকে আর কি, যেখান থেকে আমরা আসলে ফলাফলটা বের করি। আচ্ছা, এটা সম্পর্কে যে অর্থনীতিবিদরা বলেছেন যে ফ্রান্স জিতবে, মানে এটাকে আপনি কিভাবে? আমি যেটা জানি যে 160 জন অর্থনীতিবিদ রয়টার্সের, তারা আসলে বিভিন্ন জরিপ করেছেন। অর্থনীতিবিদরা সাধারণত আমরা যেটা দেখি তারা সার্ভে করেন, ব্যাপারটা মাঠের ব্যাপার বা পপুলেশনের ব্যাপারটা জানার চেষ্টা করেন। তো সেটাই করেছেন। তো ওনারা বেশিরভাগই বলেছেন সেই জরিপে যে ফ্রান্স এবার চ্যাম্পিয়ন হবে। আবার আপনি যদি অপটা সুপার কম্পিউটার বলেন, যুক্তরাজ্যের একটা প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু সিমুলেশন করে দেখেছে এবার চ্যাম্পিয়ন হবে স্পেন। তো এরকম আরো অনেক রয়েছে। যেমন ইউরোপে আমরা জানি বাজির বাজার, অর্থাৎ এই যে গ্যাম্বলিং, এই ফুটবল অথবা যে কোনো স্পোর্টস নিয়ে হয়, এই বাজির বাজার যারা ধরে, যে যে প্রতিষ্ঠানগুলো, ম্যাক্সিমাম তারা কিন্তু বলেছে স্পেন হবে, তারপরের দিকে তারা বলেছে ফ্রান্স হবে, কেউ বলেছে ইংল্যান্ড হবে। এই ধরনের প্রেডিকশন কিন্তু সারা বিশ্বব্যাপী রয়েছে। আচ্ছা, আমি একটা বিষয় অনেকে এটা জানতে চাইছেন আপনার প্রেডিকশন টেবিলটা দেখার পর, সেটা হচ্ছে যে হয় না কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটে, কারণ এটা একদিনের ম্যাচে যে কোনোভাবে কনফিডেন্স সহ নানা বাইরের ফ্যাক্টর যুক্ত হয়ে সেই ম্যাচে একটা আন্ডারডগ দল জিতে যেতে পারে। অনেকে বলছিলেন যে হাইতির সাথে ব্রাজিলের ম্যাচে হাইতি হয়তো জিতে যেতে পারে। খেলাধুলার ভাষা আমরা এটাকে বলে থাকি আপসেট। এরকম রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় রেখে কি কোনো অ্যানালাইসিস করেছেন যাতে আসলে এই ম্যাচগুলোতে ফলাফল বদলে যেতে পারে, এরকম কোনো ধারণা আমরা পেতে পারি? দেখুন, সেটা কখনোই আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে 2009 সালে আমাদের যে অর্থাৎ এই যে সামগ্রিক অর্থনীতিতে একটা ধস নামলো, সেটা আগে থেকে কেউ আমরা প্রেডিক্ট করতে পারিনি। তো এরকম ঘটনা কিন্তু স্পোর্টসে ঘটে। আপনি সর্বশেষ ফ্রান্স যে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন তাদের র্যাঙ্কিং ছিল কিন্তু 18। তো 18তম র্যাঙ্কিং এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এটা ফ্রান্সে দেখিয়েছে। আরেকটা ব্যাপার এখানে আমি একটু বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই 1954 সাল থেকে এই গত 22 বিশ্বকাপে যে 18টি বিশ্বকাপ হয়েছে, এই দলগুলো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তাদের বিশ্বকাপে যাওয়ার আগ মুহূর্তে যে র্যাঙ্কিং ছিল, ফিফা র্যাঙ্কিং অথবা ইয়েলো র্যাঙ্কিং, অর্থাৎ 92 আগে পর্যন্ত, এই র্যাঙ্কিং গুলো একটু পর্যালোচনা করেছি, গবেষণা করে দেখেছি। আমি আপনাকে বলতে চাই যে 83% চ্যাম্পিয়ন হয়েছে দলগুলো, তাদের র্যাঙ্কিং ছিল 5-এর মধ্যেই। তো দেখুন, এখন সম্ভাব্য 5-এর মধ্যে কারা আছে? নিশ্চিতভাবে এটা বলা যায় পরিসংখ্যানের ভাষায় যে 83 বা 84% সম্ভাবনা রয়েছে, কিন্তু ওই দলগুলোর মধ্যে থেকে চ্যাম্পিয়ন হবে। আর আপনি যদি একটু মোটা থেকে একটু বাড়িয়ে নেন, যেমন 7 পর্যন্ত যান টপ 7 র্যাঙ্কিং, সেক্ষেত্রে সেটা 88% হয়। আর 6 পজিশন র্যাঙ্কিং এ কখনোই কিন্তু চ্যাম্পিয়ন হয়নি। আপনি এখন দেখুন, আপনি এইভাবে যদি র্যাঙ্কিং এর ভাগ্যে বিশ্বাস করেন, আসলে ভাগ্যে বিশ্বাস করার ব্যাপার নয়, আমরা তো ওই র্যাঙ্কিং থেকে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করেছি। আমি দেখেছি যে যারা টপ 5-এ থাকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদের 80%, 83%-এর উপরে, নিজে গবেষণা করে দেখেছি। ঠিক একইভাবে যারা রানার আপ হয় তাদেরও টপ 5-এ থাকার সম্ভাবনা 78%। আর একটা মজার ব্যাপার আমি বলি আপনাকে, যারা থার্ড র্যাঙ্কিং এ রয়েছে তারা কখনো থার্ড র্যাঙ্কিং থেকে
রানার আপ হয়নি, হলে চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, আর আমি যখন আলাপটা একেবারে শেষের দিকে এসে হয়তো মিনিট দুয়েক সময় পাবো। একটা প্রশ্ন আসলে করার লোভ সামলাতে পারছি না। আপনি নিশ্চয়ই জানেন জার্মান গণিতবিদ, অর্থনীতিবিদ একই সঙ্গেও, ওনার নাম হচ্ছে জোয়াকিম ক্লেমেন্ট। উনি 2014 সাল থেকে পরিসংখ্যান ভিত্তিক বিভিন্ন মডেল তৈরি করেছিলেন এবং সেই মডেল দিয়ে পরপর 14, 18, 22 তিনটাতেই তিনি প্রেডিক্ট করেছিলেন, একটাতে জার্মানি, একটাতে ফ্রান্স, একটা আর্জেন্টিনা। তিনটাতেই তিনি নিখুঁতভাবে তীরটা নিক্ষেপ করতে পেরেছিলেন, ফলাফলটা মিলে গিয়েছিল। এবার তিনি বলছেন নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হতে পারে। আপনি কি ওনার মডেলটা দেখেছেন? কোনো অবজারভেশন আছে সেক্ষেত্রে? উনার স্পেসিফিক মডেলটা আমার দেখা হয়নি, বাট উনি এবার নেদারল্যান্ডের কথা বলেছেন। কিন্তু আমি গত বছরে যশোয়া বুল, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটের একজন ফেলো ছিলেন, উনি একটা প্রেডিকশন করেছিলেন। তো রাকিব, আপনার মনে আছে ওনার প্রেডিকশন এবং আমার প্রেডিকশন নিয়ে আপনি মিলে গিয়েছিল, আমরা কথা বলছিলাম ওটা নিয়ে। কথা বলেছিলেন। তবে আমি এখানে একটু বলতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে টুলগুলো রয়েছে আমরা যারা ইউজ করি, যেমন গুগলের জেমিনি, কিন্তু জেমিনি বলেছে নেদারল্যান্ড এবার চ্যাম্পিয়ন হবে। আবার ওপেন এআই এর যে চ্যাট জিপিটি রয়েছে সে বলেছে এবার শিরোপা নেবে আর্জেন্টিনা। আবার ধরেন ক্লাউড রয়েছে অ্যান্থ্রোপিক, যে সে বলেছে এবার চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। এই ধরনের বিভিন্ন এআই এর যে জায়ান্ট যে টুলগুলো রয়েছে তারা কিন্তু তাদের সিমুলেশন করে। আচ্ছা, ব্যক্তিগতভাবে আপনি কোন দলের সাপোর্টার বলা যাবে? ব্যক্তিগতভাবে আমি আর্জেন্টিনার সাপোর্টার, সেটা অনেক আগে থেকে। তাহলে ফাইনাল আমরাও থেকে বিদায় নিতে আর্জেন্টিনার হচ্ছে। সমর্থক। অনেক ধন্যবাদ। আমরা অন্তত ফাইনালে আপসেট ঘটুক এবং আপনার দল চ্যাম্পিয়ন হোক সেই শুভকামনা রেখে আলাপটা শেষ করলাম। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং সর্বাসন আপনাকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে। থাকবেন একাত্তর জানালের সঙ্গে।